হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কি ব্যাপার তোমাদের নিশ্চয়ই পরীক্ষা হয়ে গেছে। আর পরীক্ষার পর কি পড়াশোনা স্টার্ট করে দিয়েছো? যদি করে না থাকো তো সেটা তো খুবই বাজে ব্যাপার, কারণ পরীক্ষা হয়ে গেলে আবার নতুন পরীক্ষার জন্য পড়াশোনা তো স্টার্ট করে দিতেই হবে। তো বাই দ্য ওয়ে, আমাদের নেক্সট চ্যাপ্টার যেটা ছিল আমাকে তো সেটা পড়াতেই হবে, যেহেতু আমরা সিকোয়েন্স ওয়াইজ চলছি, যে হ্যাঁ যেমন ক্রমানুসারে আমাদের সাবজেক্টের সব কিছু আছে সেগুলো আমরা দেখব। তো বাংলার ক্ষেত্রে আমরা ব্যাকরণ পার্ট আজকে পড়ব, সেটা হচ্ছে বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া। তো চলো শুরু করা যাক। ওহো, ফার্স্ট অফ অল যারা আমাকে ইউটিউবে নতুন দেখছো তাদের উদ্দেশ্যে বলে রাখি, হ্যালো গাইজ, আমি তোমাদের স্নেহা ম্যাম, তোমাদেরকে বাংলা এবং ইতিহাস পড়িয়ে থাকি। তো বাংলা এবং ইতিহাসের যে সমস্ত নোটসগুলো আমরা প্রোভাইড করি, অর্থাৎ যে লেকচারগুলো তোমরা দেখতে পাও তার যে নোটসগুলো থাকে তার মধ্যে আমরা অনেক কিছু লিখি, তো সেই সমস্ত আর কি নোটসগুলো তোমরা যদি ফ্রিতে ডাউনলোড করতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে পিডব্লিউ অ্যাপ ডাউনলোড করে নিতে হবে ফার্স্টেই, যেটাতে কোনো রকম তোমাদের টাকা পয়সা তো লাগবেই না। জানোই তোমরা যে নর্মালি কোনো গেমিং অ্যাপ, কোনো রকম ফটোর অ্যাপ তো তোমরা ডাউনলোড করেই থাকো। তো সেই রকমভাবেই প্লে স্টোরেতে যাবে, গিয়ে তোমরা ফিজিক্সওয়ালা বা পিডব্লিউ দিয়ে সার্চ করবে, দেন পিডব্লিউর অ্যাপ ডাউনলোড করবে। ডাউনলোড করার পর তোমাদের মোবাইল নাম্বার এবং মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেটা দিয়ে সাইন ইন করতে হবে অ্যাজ ইউজুয়াল, নর্মালি যেটা হয়ে থাকে। তারপরে তোমরা ব্যাচ নেম দিয়ে সার্চ করবে, তোমাদের যেহেতু নির্মাণ বাংলা, তো নির্মাণ বাংলা ব্যাচটাকে সার্চ করবে। সার্চ করার পর তোমরা কিন্তু ফ্রিতে জয়েন করে নিতে পারবে, এবং 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 তোমরা সমস্ত নোটস এবং প্র্যাকটিস সেটস যেগুলো আমরা প্রোভাইড করব, এখনও হয়তো বা কোনো কোনো ক্ষেত্রে হয়ে উঠছে না বা হয়ে ওঠেনি, বাট হয়ে যাবে অবভিয়াসলি খুব তাড়াতাড়ি। তো সমস্ত কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে এই অ্যাপের মাধ্যমে একেবারে ফ্রিতে। তো চলো আমরা জেনে নিলাম অ্যাপের বিষয়। হ্যাঁ, অ্যাপের বিষয়ে আমরা প্রায়ই বলে থাকি, কিন্তু বলি এই কারণে, কারণ অনেকেই আছো যারা নতুন ভিউয়ার, নতুন করে দেখছো, তো তাদের উদ্দেশ্যে এগুলো বলে দিলাম। চলো এবার আমরা তাড়াতাড়ি আমরা টপিকে চলে যাই ফটাফট। আচ্ছা, আজকে আমরা টপিক কভার্ড, অর্থাৎ কি কি টপিক পড়বো, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া, এই বিষয়গুলোকেই জানবো। এটুকুই আমাদের আজকের টপিক। 5টি পদ। ওকে, বাক্যের মধ্যে আমরা যেসব শব্দ ব্যবহার করি তার প্রতিটি হলো এক একটি পদ। অবশ্যই আমরা যে সমস্ত শব্দ মানে কি বাবু, প্রথমে তো এটা জানতে হবে, কয়েকটা অক্ষর মিলে একটা অর্থপূর্ণ কিছু সৃষ্টি করছে, সেটা হয়ে যাচ্ছে শব্দ, যেটা আমাদের মনের ভাব প্রকাশ করতে সাহায্য করে। কিন্তু এক একটা শব্দ কি সবসময় মনের ভাব প্রকাশ করতে পারে? তার জন্য আমাদেরকে বাক্য গঠন করতে হয়, আর বাক্য গঠন করতে গেলে শব্দটাকে কিন্তু শুধুমাত্র যেটুকু শব্দ, সাপোজ আম, সাপোজ আমি, সাপোজ বিদ্যালয়, এই ধরনের শব্দগুলো যদি আমি পর পর বসিয়ে দিই তাহলে কি তার অর্থ পরিস্ফুট হয়? হয় না। তাহলে শব্দটাকে কি করতে হয়? পদে পরিণত করতে হয়। তাহলে যখনই একটা শব্দ থাকে সেই শব্দটাকে পদে পরিণত করতে গেলে কি করতে হয়? এর সাথে অ্যাড করতে হয় বিভক্তি। কি অ্যাড করব? শব্দের সাথে অ্যাড করব বিভক্তি। এবার বলবে ম্যাম, ধরুন যে আমি স্কুল যাচ্ছি, আমি স্কুল যাচ্ছি, তাই তো? তাহলে আমি স্কুল যাচ্ছি। এবার আমি যদি বলি ম্যাম যে এই যে স্কুল শব্দটাকে আপনি দাগ দিন, বেশ দাগ দিলাম। এবার দিয়ে বলবে যে ম্যাম দেখুন তো স্কুল শব্দটার সাথে কি স্কুলে যাচ্ছি বা স্কুলের উদ্দেশ্যে যাচ্ছি এরকম কোনো কিছু লেখা আছে? মানে স্কুলে বা স্কুলের এরকম এ বা এর কোনো বিভক্তি যুক্ত হয়েছে? আমি বলবো না। তাহলে আপনি কি করে বললেন যে একটা শব্দ যখন পদে পরিণত হয় তার সাথে বিভক্তি যুক্ত হয়? তাহলে তো ম্যাম আপনি ভুল বলে দিলেন, তাই কি? না, তাই নয়। যখন একটা শব্দ আমরা বাক্যের মধ্যে ব্যবহার করছি সেটাও এক একটি পদ, এটা আমাদের তো এখানেই বলে দেওয়া আছে। বেশ, তো এই যে পদ, এই পদটার সাথে কোনো বিভক্তি যুক্ত নেই। আমরা চোখে দেখতে পাচ্ছি যে একার বা ইকার বা এর, এরকম এর এরকম কোনো বিভক্তি যুক্ত নেই। বেশ, কিন্তু এর সাথে যেটা আছে সেটা হচ্ছে শূন্য বিভক্তি। ঠিক, যখন আমরা
কোনো বিভক্তি খুঁজে পাচ্ছি না, র, এর, র বা এই ধরনের কোনো বিভক্তি খুঁজে পাচ্ছি না, তখন কিন্তু আমরা এটাকে বলতে পারি যে শূন্য বিভক্তি যুক্ত আছে। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের শব্দ টু পদের কনসেপ্ট। এবার আসবো মেন জায়গায়। এই পদ তৈরি হয় শব্দের সঙ্গে শব্দ বিভক্তি আর ধাতু বিভক্তি যুক্ত হয়। অবভিয়াসলি বিভক্তি যখনই যুক্ত হচ্ছে, এই বিভক্তিটা এই যে অলরেডি আমি লিখে দিয়েছি এখানে দেখো, এই বিভক্তি তার মানে দু রকমের হয়ে যাচ্ছে, একটা কি হচ্ছে শব্দ আর একটা হচ্ছে ধাতু, রাইট? একটা শব্দ বিভক্তি, একটা ধাতু বিভক্তি, ব্যাস এদিকটা হয়ে গেল। দেন তাহলে পদ হলো শব্দের পরিবর্তিত একটি রূপ যা দিয়ে আমরা বাক্য গঠন করি, মনের ভাবটিকে সম্পূর্ণরূপে প্রকাশ করি। আগেই বলে দিয়েছি যে একটা শব্দ যেভাবেই হোক না কেন, সাপোজ এখানে কি বলেছে, জয়ের মাথা ধরেছে, উফ জয়ের মাথা ফেটে যাচ্ছে, এত পরীক্ষার টেনশন, এত পড়া, মাথা ঘুরে যাচ্ছে। তো জয়েরই যে মাথা ধরেছে ভালো কথা, তো যদি আমি লিখি জয় মাথা ধরেছে, তার মানে কি হবে, জয় তার মাথাটাকে ধরে আছে। বাট এখানে তো সেটা বোঝাচ্ছে না। কি বোঝাচ্ছে? যে জয়ের মাথার ভেতরটা যন্ত্রণা হচ্ছে, ঠিক তো? সেটাকেই তো জয়ের মাথা ধরেছে আমরা বলবো। ওকে, তো যেটা বলার যে হচ্ছে পরেরটায় যাই। এই বাক্যটিতে আমরা তিনটি পদের ব্যবহার লক্ষ্য করছি যেগুলি তৈরি হয়েছে এইভাবে, জয়ের মাথা ধরেছে, জয়ের সাথে কি হয়েছে, এর বিভক্তি যুক্ত হয়েছে, মাথার সাথে দেখো শূন্য বিভক্তি ধরেছে মানে যুক্ত হয়েছে, সরি, আর ধরার সাথে ধরেছে। তো এছে, এটা অ্যাকচুয়ালি ধরি আছে থেকে এসেছে, যেহেতু আমরা এটা সাধু ভাষার রূপ থেকে চলিতে ট্রান্সফার করে থাকি, তাহলে সেই হিসেবে বলতে থাকি, মানে বলতে পারি যে ধরা যোগ ই আছে, এটা ধরা যোগ ই আছে ধরেছে। বেশ, তো বাংলা বাক্যে ব্যবহৃত এই পদগুলিকে বিশ্লেষণ করলে আমরা 5 ধরনের পদ লক্ষ্য করি। সেই 5 ধরনের পদই তো আজকে আমরা জানবো, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয় বা অব্যয় ক্রিয়া। এবার আমরা একে একে এই 5টি শ্রেণীর যে পদ সম্পর্কে জানবো এবং তার ব্যবহারগুলো কি কিভাবে হয় সেগুলো দেখব। তো ফার্স্ট হচ্ছে বিশেষ্য। বিশেষ্যতে কি বলা হচ্ছে, গান্ধীজি হলেন জাতির জনক। বেশ, একটা সিম্পল লাইন দেওয়া হচ্ছে, গান্ধীজি হলেন জাতির জনক। এই বাক্যে গান্ধীজি পদটি দিয়ে একটি বিশেষ নামকে বোঝাচ্ছে, এই জায়গাটায় দাগ দেবে, নামকে বোঝাচ্ছে। এভাবে কোনো পদের দ্বারা আমরা যদি কোনো কিছুর নাম বোঝাতে চাই তাকেই আমরা বিশেষ্য পদ বলবো, একে নাম পদও বলা হয়। যেমন গরু গৃহপালিত পশু, তাহলে গরু বোঝাচ্ছে নাম পদ। নজরুল দুই বাংলারই অবিস্মরণীয় কবি, কবি কাজী নজরুল ইসলামকে বোঝানো হচ্ছে নজরুল। ভারতের উত্তরে হিমালয় পর্বতের অবস্থান, হিমালয়। গঙ্গা ভারতের দীর্ঘতম নদী, গঙ্গা। বেশ, তাহলে এই হয়ে গেল আমাদের কিছু কিছু বিশেষ্যের উদাহরণ। উপরের 4টি বাক্যে স্থূলাক্ষর পদগুলি বিশেষ্য পদ বলেই দেওয়া হয়েছে। এইভাবে ব্যক্তি, বস্তু, দ্রব্য, স্থান, কাল, পাত্রের নাম বোঝালেই বিশেষ্য পদ হয়ে যাবে। বিশেষ্য পদকে আবার নানা শ্রেণীতেও ভাগ করা যায়। এবার এই যে বিশেষ্য পদগুলো আমরা দেখে নিলাম, কোথাও গরু দেখে নিচ্ছি, কোথাও পাখি দেখছি, কোথাও ধরো মহাত্মা গান্ধী দেখছি, কোথাও নজরুল দেখছি, তাহলে দেখো তো এই জিনিসগুলো কি সমস্ত কিছু এক হচ্ছে? যদি আমি পাখি বলি, পার্টিকুলার ময়না পাখিকে কিংবা পার্টিকুলার শালিক পাখিকে বোঝাচ্ছে? বোঝাচ্ছে না ম্যাম, পুরো পাখি জাতিটাকে বোঝাচ্ছে। যদি আমি নজরুল বলি কিংবা গান্ধীজি বলি, তাহলে কোনো একটা ব্যক্তিকে বোঝাচ্ছে? ইয়েস ম্যাম, বোঝাচ্ছে। তাহলে দেখো প্রত্যেকটা আলাদা আলাদা ভাগ হয়ে যাচ্ছে। এই রকম ভাবে ভাগগুলো দেখো কি কি হয়। এক হচ্ছে ব্যক্তিবাচক বা সংজ্ঞাবাচক। ভারত, দামোদর, কলকাতা, রামায়ণ, এগুলো কি? ভারত, ব্যক্তি বা সংজ্ঞা। এগুলোর ক্ষেত্রে কি বলবো, কোনো ব্যক্তির নাম বোঝাতে পারে কিংবা কোনো একটা জায়গার নামও বোঝাতে পারে। ঠিক আছে, তাহলে ব্যক্তি বা স্থানের নাম, যে কোনো জিনিসের নামও হতে পারে এটা। যেমন দামোদর একটা নদের নাম, কলকাতা, রামায়ণ, তাহলে স্থানের নাম বা যে কোনো নাম আমি লিখে দিচ্ছি, যে কোনো ধরনের নাম বোঝাবে।
রামায়ণ একটা বইয়ের নাম, গ্রন্থের নাম। তো সেই হয়ে গেল ব্যক্তি বা সংজ্ঞাবাচক। শ্রেণীবাচকে কি বলছে? পশু, পাখি, মানুষ, হিন্দু, মুসলমান, মাটি, পাথর, লোহা, সোনা, চাল, গম ইত্যাদি। যে কোনো শ্রেণীর বস্তুকে বুঝিয়ে দিচ্ছে এর মাধ্যমে, ঠিক তো? তারপরে বলা হচ্ছে কি গুণবাচক বা অবস্থাবাচক, অর্থাৎ কি হচ্ছে সুখ, দুঃখ, ভালোবাসা, দুঃখ, যৌবন, শৈশব, সততা, মহত্ব, হয় গুণ বোঝাবে কিংবা অবস্থা বোঝাবে, এরকম কিছু। সমষ্টিবাচক, সমষ্টিবাচক মানে কোনো কিছুর গোষ্ঠীবদ্ধতা, সমষ্টি হওয়া। সমষ্টি মানে কি? যোগ করা, জানো তো তোমরা। তাহলে কোনো কিছুর গুচ্ছ একটা বোঝাবে। যেমন বলা হচ্ছে সমিতি, সম্প্রদায়, গোষ্ঠী, সমাজ, জনতা, দল ইত্যাদি। ক্রিয়াবাচক ভ্রমণ, কাজ, রন্ধন, খাওয়া, পড়া ইত্যাদি, এগুলো হচ্ছে ক্রিয়াবাচক। বিশেষ্যের উদাহরণগুলো বাক্যে লিখে চিহ্নিত করলে ভালো। হ্যাঁ, এটা নর্মালি লেখা আছে তোমাদের বইয়ে, তাই বললাম। যেমন ধরো আমরা যদি বাক্যে লিখে চিহ্নিত করি, কি লিখবো? সাপোজ আমি গুণবাচকের একটা উদাহরণ দিই। জীবনে সুখ দুঃখ তো থাকবেই, নাকি? সুখ দুঃখ তো থাকবেই। তাহলে দেখো একটা বাক্যের মধ্যে ইউজ করে দেখালাম, সুখ দুঃখ বোঝালো একটা। কিংবা আমরা বলে থাকি যে সমাজে প্রচন্ড কুসংস্কার ছেয়ে গেছে, কিংবা ধরো আজকে আমার পড়াটা ভালো হয়নি, ঠিক? তাহলে এরকম ভাবে আমরা বাক্যে ব্যবহার করতে পারি। নেক্সট গেলাম সর্বনাম পদ। সর্বনাম পদ কি? যখন কোনো একটা ব্যক্তির নাম আমরা বারবার বলি, কিংবা কোনো একটা জায়গার নাম আমি বারবার বলছি, তাহলে শুনতে একটু অড লাগে। সাপোজ বলছি যে সৌমিলি সকালে ঘুম থেকে ওঠে, সৌমিলি বেলায় স্কুল যায়, সৌমিলি বিকেলে বাড়ি ফেরে, সৌমিলি তারপরে খেলতে যায়, সৌমিলি তারপরে পড়তে বসে, সৌমিলি তারপরে রাতের খাবার খায়, সৌমিলি তারপরে ঘুমায়। বারবার সৌমিলি সৌমিলি, ম্যাম বুঝে গেছি আপনি সৌমিলি নিয়েই বলছেন, এতবার সৌমিলির নামটা উচ্চারণ না করলেই নয়, তাই তো? এরকম মনে হয় তো? তাহলে বারবার আমি সৌমিলি সৌমিলি না করে তাহলে এটা বলতে পারি যে সৌমিলি সকালে ঘুম থেকে ওঠে, তারপর বেলায় সে স্কুলে যায়, তাহলে সে বললাম। তারপর সে বাড়িতে ফেরে বিকেলবেলা, এরপর সে খেলতে যায়, বা এরপর সৌমিলি খেলতে যায়। আবার ধরো একই জিনিস বারবার বললে তো আবার রিপ্লেসমেন্টের দরকার পড়ে। তো কখনো আমরা নাম ব্যবহার করছি, কখনো তার পরিবর্তে একটা শব্দকে ব্যবহার করছি। তো সেই যে নামের পরিবর্তে যাকে ব্যবহার করছি সে হয়ে যাচ্ছে সর্বনাম, রাইট? তাহলে এই যে ধরো রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দেশের গৌরব, বেশ। রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকোয় জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান ভারতের জাতীয় সঙ্গীত। বাপ রে বাপ ভাই সাব, এতবার ধরে কে বলে রবীন্দ্রনাথ ঠাকুর? ম্যাম শান্তি দিন, এর বদলে অন্য কিছু একটা নাম বলে দিন, তাই তো? তাহলে এখানে এই বারবার বারবার করে রবীন্দ্রনাথ ঠাকুর না বলে আমরা কি বলতে পারি? এখানে দেখো কি বলা হয়েছে, আগে দেখে নিই, তারপর আমি আমার মতো বলছি। উপরের বাক্য চারটিতে বারবার রবীন্দ্রনাথ ঠাকুরের নাম ব্যবহার করা হয়েছে। এইভাবে নাম ব্যবহার না করে তার পরিবর্তে তিনি বা তাঁর এই ধরনের শব্দটি ব্যবহার করতে পারি। এমন ব্যবহারে অর্থের পরিবর্তন ঘটে না, সেক্ষেত্রে বাক্যগুলো বরং শ্রুতিমধুর হয়, মানে শুনতে ভালো হয়। তাহলে বলতে পারি যে যে রবীন্দ্রনাথ ঠাকুরের, তার বদলে এখানে তাঁর লিখে দিচ্ছি। তাঁর বাবার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনি জোড়াসাঁকোয় জন্মগ্রহণ করেছেন, তিনি লিখতে পারি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান ভারতের জাতীয় সঙ্গীত, এখানেও নামটাও রাখতে পারি অথবা তাঁর লেখা গানও রাখতে পারি, ঠিক? তাহলে তার একই নামের পরিবর্তে বারবার বারবার আমরা চেঞ্জ করতে পারি, তিনি বা তার এরকমের বিষয়গুলোকে দিয়ে। এবার দেখো বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর আমার দেশের গৌরব বা আমাদের দেশের গৌরব। তিনি জোড়াসাঁকোয় জন্মগ্রহণ করেন, তার বাবার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, তার লেখা গান ভারতের জাতীয় সঙ্গীত। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে যেটা আগে আমি লিখে দিলাম সেগুলোই আবারও লেখা আছে, তো আমরা রিপ্লেস করলাম, তাই তো? রবীন্দ্রনাথ ঠাকুর এই পুরো নামটার দ্বারা, নামটাকে বাদ দিয়ে আমরা তিনি, তার এগুলোর দ্বারা রবীন্দ্রনাথ ঠাকুর নামটাকে রিপ্লেস করলাম। এই যে রিপ্লেসমেন্ট, এটা হয়ে যাচ্ছে কি সর্বনাম। এইভাবে সাধারণত নামের বা বিশেষ্যের আগে উল্লেখ করা হয়েছে এমন, এটা মানে
বলে দিয়েছে আগে থেকে। পরিবর্তে যে পদ আমরা ব্যবহার করি, তো এখানটা আমি দাগ দিচ্ছি না, এটা বাদ দাও। পরিবর্তে যে পদ আমরা ব্যবহার করি বাক্যে তাকেই বলা হয় সর্বনাম। যেমন আমি, তুমি, সে, তাকে, ইনি, ওটা ইত্যাদি। বাংলায় নানা ধরনের সর্বনামের ব্যবহার আমরা দেখতে পাই, যেমন পুরুষবাচক, সাকল্যবাচক, সাপেক্ষবাচক, প্রশ্নসূচক, আত্মবাচক, অন্যাদিবাচক। কি বলা হচ্ছে? যেমন পুরুষবাচক। পুরুষবাচক মানে কি? উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ, তিনটে আছে। উত্তম, মধ্যম, প্রথম। জানিস তো ছোটবেলায় আমার মা বলতো, পড়া যদি না করেছিস উত্তম মধ্যম দেব। তো উত্তম মধ্যম দেব মানে হচ্ছে যে একদম বিশাল পিটুনি দেব, খুব কষে মার দেব, এই অর্থে উত্তম মধ্যম দেব বলা হতো। তোমাদের কি কেউ বলে এরকম করে? বা তোমরা যে যে এলাকা থেকে আমাকে দেখছো, তোমাদের এলাকায় এই কথাটা কি প্রচলিত যে উত্তম মধ্যম দেব মানে খুব পিটুনি দেব বা খুব মার দেব? যদি প্রচলিত হয় কমেন্টে আমাকে একটু জানিয়ে যেও, তাহলে আমিও তো জানবো যে আমার মায়ের মতো আর কার কার মা বলে যে উত্তম মধ্যম দেব পড়াশোনা না করলে। তো উত্তম পুরুষ মধ্যম পুরুষ পড়াতে গিয়ে আমার সেটাই মনে পড়লো, তাই বললাম একটু ছোটবেলার কথা শেয়ার করে নিলাম। বাই দ্য ওয়ে, আসা যাক আমাদের পুরুষবাচকে। তো দুটো জিনিস আমরা দেখে নিলাম, যে একটা হচ্ছে তিনটে, উত্তম, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ, সেই হিসেবে আমি, তুমি, সে আমরা ব্যবহার করে থাকি, রাইট? সাকল্যবাচক সব, সকল, উভয়, এই সমস্ত যখন বোঝায়, মানে সমস্ত কিছু মিলিয়ে, সকল কিছু বা সমস্ত কিছু এরকম বোঝাতে। নেক্সট সাপেক্ষবাচক। সাপেক্ষ মানে কি? যিনি, তিনি, যে, সে, এই ধরনের যেগুলো হয়, রাইট? তো যিনি, তিনি, যে, সে এখানে যখন একে অপরের ওপর নির্ভরশীল টাইপের হচ্ছে, রাইট, সেটা হয়ে যাচ্ছে যাকে তাকে। যেমন হয়তো বললাম যে যাকে আমি পছন্দ করি না তাকে আমি আমার বাড়িতে আসতে দেব না, রাইট? যাকে আমি পছন্দ করি না তাকে আমি আমার বাড়িতে আসতে দেব না। তাহলে হয়ে গেল যে একটা একে অপরের উপর নির্ভরশীল। দেন হয়তো যিনি, তিনি, যিনি আমার গুরু তিনি খুব ভালো মানুষ, ঠিক? তাহলে একে অপরের উপর নির্ভরশীল যখন হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে সাপেক্ষবাচক। প্রশ্নসূচক কে, কারা, কি ইত্যাদি, যখন আমরা কোনো কিছু দ্বারা প্রশ্ন করি, রাইট? কে, কারা, কি বলেছে, এই এই সমস্ত বিষয়পত্র। যেমন বলতে পারি কে মেরেছে, কারা ওখানে, রাইট? রাইট অর রং? ইয়েস ম্যাম, বলো কে, কারা, এগুলো হয়, ঠিক তো? উফ, আমার তো প্রচন্ড গরম করছে, দাঁড়াও আমি একটু এসিটাকে বাড়িয়ে নিই। আত্মবাচক নিজ, নিজে, আপনি ইত্যাদি। আত্ম মানে কি? আত্ম মানে নিজে, আমি একাই 100, আমি হচ্ছে মেন। না, সেরকম করলে হবে না, কিন্তু আমাদের যখন আত্মবাচক পড়তে হবে তখন সেগুলো বলতে হবে, কিছু করার নেই। মানে আমি নিজে, আমি এটা করতে পারি, স্বয়ং সম্পূর্ণ, এরকম টাইপের যখন আমরা বলে থাকি, অর্থাৎ নিজের সম্বন্ধে যখন কিছু বলি, আমি নিজের কাজ নিজেই করতে পারি, আমি মহান। না না, পরেরটা বলবি না কিন্তু, এটা আমি মজা করলাম। আমি নিজের কাজ নিজে করতে পারি, তাহলে নিজের কাজ নিজে করতে পারি, এই যে নিজে যখন বলা হচ্ছে। বা ধরো সাপোজ আমার নাম কি, আমার নাম স্নেহা, তো স্নেহা করেছে, এটা না করে আমরা কি বলতে পারি? যে স্বয়ং করেছি, আমি স্নেহা আমি করেছি, এরকম না করে স্বয়ং আমি কাজটি করেছি, এরকম টাইপের বলা যেতে পারে। তো যখনই এই যে নিজ, নিজে, আপনি, আপনি, আপনা আপনি এটা হয়েছে, এরকম যখন বলি, তো সেক্ষেত্রে আত্মবাচক হয়। অন্যাদিবাচক মানে অন্য কেউ, পরে, পর, অপরজন কেউ, ঠিক আছে, সেটা হয়ে যায় অন্য বা পর।
যেমন ধরো একটা লিখি, অপর কারো উপর আমার ভরসা নেই, অপর কারো উপর আমার ভরসা নেই। ঠিক, এই যে হয়ে গেল অপর। ওকে, তাহলে এই রকম ভাবে আমরা বিভিন্ন সর্বনামের বিষয়গুলোকে জানতে পারি। এখানেও তোমাদের এটা বলা ছিল, এটা মেবি দরকার নেই, যাই হোক আমি তো লিখেই দিচ্ছি বাক্য কিছু কিছু ক্ষেত্রে। ব্যতিহারিক, যেমন আপনা আপনি, মানে আপনা আপনি কাজটি হয়েছে, আপনা আপনি চলছে, আপনা আপনি বৃষ্টি পড়ছে, এরকম কিছু একটা। সামীপ্য সামীপ্য বোধক, যেটা হচ্ছে এটা ইনি, মানে কাছাকাছি যেগুলো অবস্থিত, আমরা বলি না যে এখান থেকে আমি লিখছি, এটা তো আমি টেবিলে রেখেছি, তার মানে কি আমার কাছাকাছি অবস্থিত কোনো একটা বস্তু, সেটাকে আমি বলছি এটা। যদি সেটা দূরে অবস্থিত হতো তাহলে কি বলতাম, ওটা। ঠিক, কাছাকাছি অবস্থিত আছে, কাছাকাছি অবস্থিত, সেই জন্য বলা হচ্ছে সমীপ্য বোধক। আর পরোক্ষ বোধক মানে হচ্ছে যেটা হয়তো দূরে অবস্থিত, কিংবা আমি পরোক্ষভাবে কাউকে কিছু বলতে চাইছি। সাপোজ ও তো খুব একটা ভালো গান গায় না, বা ও তো খুব একটা ভালো স্টুডেন্ট নয়, এরকম যখন পরোক্ষভাবে কাউকে বলছি, তাই তো, সেটা হয়ে যাচ্ছে ও। কিংবা ওটা যখন দূরের কিছু থাকে, যেমন আমরা বলে থাকি কি, বা ধরো পরোক্ষভাবেও বলে থাকি যে ওটা হয়তো আমি করিনি, বা ওটা সম্ভবত ভাই করেছে। কোনো কিছু খারাপ কাজ করলে নিজের নামে দোষ না দিয়ে ভাইয়ের নামে দোষ দিয়ে দিবি, ঠিক আছে, ওটা সম্ভবত ভাই করেছে, এরকম মানে পরোক্ষভাবে কোনো কিছু উক্তি করছি আমরা বা বলছি, বেশ তো। ওকে, দুটো লিখে দিলাম। চলো নেক্সট স্লাইডে যাই। নেক্সট চলে আসছে আমাদের বিশেষণ। খোঁপায় বেঁধেছে হলুদ গাঁদার ফুল, হলুদ গাঁদার ফুল, রাঙা পলাশ ফুল, এনে দে নইলে বাঁধবো না চুল। আমার তো অত বড় চুল নেই যে আমি সুন্দর করে খোঁপা করে মাথায় ফুল বাঁধবো। তো চলো পড়াতে মানে এই সমস্ত ছবি টবি দিয়েই নিজেরা আমাদের বোঝার চেষ্টা করি, ম্যামকে দিয়ে তো বোঝা যাবে না, ম্যামের তো ছোট ছোট এইটুকু চুল। তো যাই হোক, মেন কথা হচ্ছে যে খোঁপায় বেঁধেছে হলুদ গাঁদার ফুল। এই যে হলুদ গাঁদার ফুল এখানে বলেছে, উপরের বাক্যটিতে গাঁদা ফুলটির একটা বিশেষ গুণ বোঝানো হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে হলুদ, হলুদ গাঁদার ফুল। তাহলে গাঁদার ফুলটা কেমন? সেটা হচ্ছে হলুদ। রক্ত গাঁদাও তো হয়, যদি বলে যে ম্যাম গাঁদা ফুল তো হলুদই হয়, হলুদের একটু আধটু শেড চেঞ্জ হতে পারে, বাট হলুদই হয়। কিন্তু না, রক্ত গাঁদাও হয়, যেটা একদম লালচে হয় কিংবা খয়েরিটে হয়, রাইট? অনেক সময় বাসন্তী কালারেরও গাঁদা ফুল হয়, দেখবে একদম থোকা থোকা গাঁদা হয় যেগুলো একদম বাসন্তী কালার, পুরোপুরি হলুদ নয়। তাহলে আমরা গাঁদার ফুলটাকে পার্টিকুলারলি হলুদ বলেই চিহ্নিত করলাম, হলুদ গাঁদার ফুল, যেটা এই মেয়েগুলো মাথায় লাগিয়েছে। ঠিক, তাহলে আমরা নির্দিষ্ট একটা গুণকে বললাম যে গাঁদা ফুলটা কেমন, হলুদ। এই যে একটা বিশিষ্ট পরিচয় দান করছে এটা। এইভাবে বাক্যে ব্যবহৃত যে পদ কোনো কিছুকে বিশিষ্ট করে তোলে তাকেই বলে বিশেষণ। এইভাবে যে পদ কোনো কিছুকে বিশিষ্ট করে তোলে তাকেই বলে বিশেষণ। বিশেষণ শুধু যে বিশেষ্যকেই বিশেষিত করে তা নয় কিন্তু, তার মানে কি, বিশেষণ মানে হচ্ছে কোনো কিছুকে বিশিষ্ট রূপ দেবে। তাই বলে শুধুমাত্র বিশেষ্যকে বিশিষ্ট রূপ দেবে তেমন নাও হতে পারে। ক্রিয়া বিশেষণও হয়, ক্রিয়াকেও বিশিষ্ট রূপ দিতে পারে। এটা সর্বনামেরও হয়, ক্রিয়ারও হয়।
তাই বিভিন্ন পদকেই কিন্তু বিশেষণ বিশেষিত করতে পারে। বিশেষণেরও বিশেষণ হয়, জানো কি সেটা? বিশেষণ নিজেকেই নিজে বিশেষিত করতে পারে। যেমন আমার মা ভালো রান্না করে, তাহলে যদি বলি যে আমার মা ভালো রান্না করে, রান্নাটা কেমন করে ম্যাম? ভালো করে, তাহলে ভালো হয়ে গেল বিশেষণ। হয়তো বললাম আমার মা খুব ভালো রান্না করে, তাহলে খুব আর ভালো দুটো মিলিয়ে কিন্তু একটা বিশেষণ নয়, খুবটা কি করছে? ভালোটাকেও বিশেষিত করছে। যে ভালোটা কেমন? আমার মা মোটামুটি ভালোই রান্না করে। যদি বলি মোটামুটি, সেটাও কিন্তু বিশেষণেরই বিশেষণ। তাহলে ভালোটাকে কিভাবে বিশেষিত করছে? যে হ্যাঁ মোটামুটি ভালো রান্না করে। আবার যদি বলি খুব ভালো রান্না করে, তাহলে ওই ভালোটাকে ওই খুবটা বিশেষিত করছে যে এর স্ট্যান্ডার্ডটা আরো বেশি। ঠিক, তো সেই রকম ভাবে বিশেষণেরও বিশেষণ হয়। তো যাই হোক, এই হয়ে গেল আমাদের বিশেষণের প্রাথমিক পর্ব। এবার দেখি এটার ভাগটা কি আছে। বাংলা ভাষায় বহু ধরনের বিশেষণের প্রয়োগ আমরা লক্ষ্য করি, তার মধ্যে 4টি ভাগ আমরা দেখব। বিশেষ্যের বিশেষণ, সর্বনামের বিশেষণ, বিশেষণের বিশেষণ আর ক্রিয়ার বিশেষণ, যেগুলো আমি বললাম। ঠিক, এবার দেখো পাকা বাড়ি। বাড়িটা কেমন? পাকা। পোষা কুকুর, কুকুরটা কি রাস্তার কুকুর না পোষা কুকুর? পোষা কুকুর। তারপর বলেছে অনেক লোক, লোক কত আছে? কম আছে না বেশি আছে? অনেক আছে। অল্প চুল, চুল অল্প আছে। রাত মানে 2 রাত, 2 রাত, তাহলে কতদিন? মানে রাতটা কত রাত? 2 রাত ধরে। 2 রাত ধরে ঘুম হয়নি ম্যাম পরীক্ষার টেনশনে। 2 রাত। 3 বেলা, প্রথম শ্রেণী, বিংশ শতক, এইরকম সমস্তগুলো দেখো আছে। দেন বলেছে সর্বনামের বিশেষণ, পণ্ডিত তিনি। তিনি, এটা সর্বনাম। তিনি কি? পণ্ডিত। ঠিক, তিনি হচ্ছে সর্বনাম আর পণ্ডিত, পণ্ডিতটা হচ্ছে বিশেষণ। বিশেষণ। ওকে, তারপর যেমন বোকা সে, বুদ্ধিমান তুমি। বাবারে, তাকে বোকা বানিয়ে আর তোমাকে বুদ্ধিমান বলে দিয়েছে, বুঝেছো? তার মানে এগুলো কিন্তু ভালো ব্যাপার নয়। মানে হচ্ছে তোমাকে তেল মারা হচ্ছে। সে মানে তাকে বোকা বলে দেওয়া হচ্ছে, তোমাকে বুদ্ধিমান বলা হচ্ছে, জ্ঞানী, আপনি জ্ঞানী। তো এই ধরনের গুলো হচ্ছে সর্বনামের বিশেষণ। মানে বুঝতেই পারছো, তিনি, সে, তুমি যখনই আছে তার আগে বসছে, তার মানে সর্বনামকে বিশেষিত করছে। খুব ভালো নাটক, এই যে বলছিলাম খুব ভালো, ভালোটা হচ্ছে বিশেষণ, আর এই ভালোটাকে বিশেষিত করছে কে? খুব। সেজন্য বলছে যে বিশেষণেরও বিশেষণ। কনকনে ঠান্ডা বাতাস, আরে ঠান্ডা বাতাস বুঝতে পারছি, এই যে এসিটা দিয়ে ঠান্ডা বাতাস বেরোচ্ছে, কিন্তু একটু পরে যখন দেখবো যে হ্যাঁ একদম গোটা রুম ঠান্ডা কনকনে হয়ে গেছে, তখন কি বলবো? হু কনকনে ঠান্ডা বাতাস। তো এই যে কনকনে ঠান্ডা বাতাস হচ্ছে, এটা হয়ে গেল আমাদের বিশেষণের বিশেষণ। ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ কি? তুমি একটা কাজ করছো, কোনো একটা ক্রিয়া করছো, সেটার বিশেষণ মানে সেটাকে বিশেষিত করবে। যেমন একটু আস্তে হাঁটো না, তার মানে কি? একটু ধীরে ধীরে হাঁটো না। আবার এখানে বলেছে জোরে হাঁটো। হ্যাঁ, ইয়ার কি পেয়েছো? ট্রেনটাকে মিস করাবে নাকি? জোরে হাঁটো, জোরে জোরে হাঁটো। ক্রমাগত চলছে, যেমন এখনকার দিনে, মানে এখনকার দিনে বলবো না, এখন ইদানিং এই সময় বর্ষার দিনেতে বৃষ্টি ক্রমাগত চলছে। এখন এলাম, কখন এলাম? এখন এলাম, মানে জাস্ট এই মাত্র এলাম, এটাকে বোঝাচ্ছে। ঠিক, তাহলে এগুলো হয়ে যাচ্ছে ক্রিয়ার বিশেষণ। ওকে ওকে ওকে, নেক্সট নেক্সট হচ্ছে ক্রিয়া। বিশেষণ অবধি তো পড়লাম, এবার তাহলে ম্যাম ক্রিয়া কি? ক্রিয়া কোনো কিছু কাজ করা বোঝালেই সেটাকে ক্রিয়া বলা হয়ে থাকে। ঠিক, তাহলে ধরো লেখা আছে বরুণ ছবি আঁকছে। বরুণ একটা বাচ্চা ছেলে ছবি আঁকছে যে লাফদড়ি খেলছে টুই টুই করে। তো ভালো কথা, বরুণ ছবি আঁকছে, এই যে আঁকছেটা, সেটা সে তো কাজ করছে। ধরো ম্যাম বোর্ডে লিখছেন, তাহলে এই যে ম্যাম বোর্ডে লিখছেন, লিখছেন
এটা তো ক্রিয়া, এটা তো কাজ করছি। ম্যাম তখন থেকে বকেই চলেছে, ম্যাম যে বকেই চলেছে, তাহলে বকে চলাটাও ক্রিয়া, রাইট? তাহলে যখন আমরা কথা বলা, কোনো কিছু করা, কোনো কিছু হওয়া, এরকম কিছু বুঝি, তখন সেটা হয়ে যায় ক্রিয়া। বেশ তো? যেমন ধরো আমি এখন ঘুমাই, আমি ঘুমিয়েও পড়ি, আমি এখন ঘুমাচ্ছি, ঘুমানোটা কি ক্রিয়া? সেটাও একটা ক্রিয়া, সেটাও একটা কাজ। তো সেই রকম, তো ছবি আঁকছে, এটা বাক্যটিতে আঁকছে পদটির দ্বারা একটি কাজ করা বোঝাচ্ছে। এই বাক্যটিকে বিশ্লেষণ করলে আমরা এও দেখতে পাবো যে এখানে বরুণ সম্বন্ধে কিছু বলা হচ্ছে। বরুণ ছবি আঁকছে, তার মানে বরুণ সম্বন্ধেও কিছু একটা বলা হচ্ছে। এইভাবে বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয় সে হলো উদ্দেশ্য। এখানে অন্য কিছু তোমাদেরকে ইনফরমেশন দেওয়া হচ্ছে, দেখো ক্রিয়ার সাথে সাথেই বাক্যের মধ্যে যার সম্বন্ধে কিছু বলা হয় সে হচ্ছে উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্বন্ধে যা কিছু বলা হয় তা হচ্ছে বিধেয়। তাহলে উদ্দেশ্য কি আর বিধেয় কি? বরুণ, তার মানে বরুণ ছবি আঁকছে, সেমটা আমি এখানে লিখছি কারণ ওখানটা দেখতে ভালো লাগবে না। বরুণ ছবি আঁকছে। বেশ, এবার এখানের মধ্যে আমাকে যখনই বলেছে উদ্দেশ্য বিধেয় বার করতে হবে, যার সম্বন্ধে বলা হচ্ছে সে হয়ে যাবে উদ্দেশ্য, বরুণ সম্বন্ধে বলা হয়েছে বরুণ উদ্দেশ্য। ছবি আঁকছে, ছবি আঁকাটা অ্যাকচুয়ালি গোটাটাই ক্রিয়া, কিন্তু তার মধ্যে আঁকছেটা স্পেসিফিক্যালি বলা হয়, আর ছবি আঁকার গোটাটা ক্রিয়াও হয়, কিন্তু এক্ষেত্রে উদ্দেশ্য বিধেয় যখন ভাগ করব, যে যার সম্বন্ধে বলছি সে তো উদ্দেশ্যতে চলে গেল, বাকি যতটা থাকবে সেটা হয়ে যাবে বিধেয়। এক্ষেত্রে উদ্দেশ্য বরুণ, আর কর্তা তার হওয়া, কোনো কিছু করা, শব্দ বোঝানো, শব্দ দ্বারা বোঝানো হলো, তা হচ্ছে ক্রিয়া। যেহেতু এখানে আঁকছে পদটি দিয়ে বরুণের কোনো কাজ করা বোঝানো হয়েছে, তাই এই পদটি হচ্ছে ক্রিয়া। তাহলে আঁকছে পদটার দ্বারা বোঝানো হচ্ছে, তাই এটা হয়ে যাচ্ছে ক্রিয়া। তো আগেই দাগ দিয়েছিলাম, তাও লিখে দিলাম, ঠিক? ওকে, চলো নেক্সট স্লাইডে যাই। এই ক্রিয়া বাক্যের বিধেয় অংশে থাকে, যেমন পাখি ওড়ে, সূর্য ওঠে, জল পড়ে। তাহলে কি ওড়ে, ওঠে, পড়ে, এগুলো সমস্ত কিছু ক্রিয়া। পাখিটা যে উড়ছে তার ওড়াটা ক্রিয়া, সে উড়ে উড়ে যাচ্ছে। সূর্য উঠছে, সূর্যের এই যে ওঠা বা নামা, যাই বলি না কেন, যে আবর্তনটা চলছে সূর্যের এবং পৃথিবীর, সূর্য তো আর ঘোরে না, সূর্য তো স্থির, পৃথিবীর আবর্তনের ফলে সূর্যটাকে যে মনে হয় যে সূর্য উঠছে এবং ডুবছে, তো সেটাও একটা ক্রিয়া। জল পড়ে, জলটা যে পতিত হচ্ছে নিচে, সেটাও একটা ক্রিয়া। বাক্যগুলিতে বিধেয় অংশে থাকা ওড়ে, ওঠে, পড়ে এই শব্দগুলির দ্বারা যথাক্রমে পাখি, সূর্য এবং জলের কোনো কোনো কাজ করা বোঝাচ্ছে, তাই এরা এক একটি ক্রিয়াপদ। তাহলে কাজ করা বোঝালেই ক্রিয়াপদ হয়, সেটা আমরা প্রথমেই বলে দিয়েছি, আর কতবার বলবো বল। চলো নেক্সট যাই। নেক্সট হচ্ছে ধাতুর পরিচয়। আমরা তাহলে সর্বনাম, অব্যয়, ক্রিয়া এগুলো তো জানলাম ম্যাম, তার সাথে সাথে আর কি কি জানবো? আর জানবো হচ্ছে এই অব্যয়টা আমরা এখনো জানিনি। সর্বনাম, বিশেষ্য, বিশেষণ আর ক্রিয়ার কথা জেনেছি চারটে। এবার ধাতু জানবো, তার সাথে সাথে অব্যয়টাও জানবো অবশ্যই। ক্রিয়াপদের মূলকে ধাতু বলা হয়, তাহলে ক্রিয়ার পদের মূল অংশ যেটা, সেটাকে ধাতু বলা হয়। ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ তৈরি করে। ক্রিয়া বিভক্তি আমরা আগেও দেখলাম যে যখনই একটা শব্দ পদে পরিণত হচ্ছে তার সাথে বিভক্তি যুক্ত হচ্ছে, তাহলে যখন ক্রিয়ার সাথে বিভক্তি যুক্ত হয় সেটা হয়ে যায় ক্রিয়া বিভক্তি। ওকে, যেমন নাচছে, কর যোগ বেন, করবেন, চল যোগ ই, চলি, কর যোগ লে, করলে, বল যোগ লাম, বললাম। এবার এই যে নাচছে, ধরো বললাম মেয়েটি সুন্দর নাচছে। ওকে, তাহলে এই নাচছেটা কি বলা হচ্ছে? নাচ প্লাস থে, এই যে নাচ ছোট্ট অংশটা, সব থেকে ছোট্ট যে অংশটা নাচ, সেটা হচ্ছে ধাতু। ধরো আমি বললাম যে একটু ভালো করে রান্নাটা করবেন,
কোনো একটা হোটেলে গেছো বা কোথাও একটা গেছো, সেখানে গিয়ে হয়তো তুমি একটা কিছু অর্ডার দিয়েছো যে আমার এই পদটা বানিয়ে দিতে হবে বা করে দিতে হবে। তাহলে পদ বলতে এখানকার পদ নয়, রান্নার পদ, রান্নার ব্যঞ্জন, তো খাওয়া দাওয়া, সেই হিসেবে বলছি। তো আমাকে এই রান্নাটা করে দিতে হবে, সে হয়তো বানিয়ে দিচ্ছে, তাকে আমরা কি বলি, একটু ভালো করে করবেন, একটু দেখে শুনে বানাবেন। তাহলে এই যে করবেন বা বানাবেন যাই বলি না কেন, করবেনের ক্ষেত্রে কর ধাতু সব থেকে ছোট্ট রূপ যেটা ক্রিয়াপদের। দেখো চলি, আচ্ছা তবে চলি, এই যে চলি বলে আমরা চলে যাই, তাহলে চল এটা হচ্ছে মূল রূপ। কর এখানে আছে, বল, এই ধরনের গুলো হচ্ছে ক্রিয়ার মূল রূপ, সেই জন্য এটা হচ্ছে ধাতু। আর তার সাথে সাথে ক্রিয়া বিভক্তি অ্যাড হচ্ছে, হয়ে যাচ্ছে এক একটা শব্দ বা পদ, মেনলি পদ, শব্দ বলবো না, পদ, পদ অ্যাড হচ্ছে, করবেন, চলি, করলে, বললাম ইত্যাদি। এবার হচ্ছে সমাপিকা ক্রিয়া। খোকা ঘুমোলো, পাড়া জুড়োলো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবো কিসে। এ তো আমাদের ছোটবেলার কাহিনী, ছোটবেলার এই ছড়াগুলো বেশ ভালো লাগে তাই না? আর সব জায়গাতেই এটা প্রচলিত। খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, তোমরাও শুনে এসেছো। এবার বলছে এই কবিতাংশে খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে, এই একটি বাক্য ক্রিয়াপদগুলির দ্বারা সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ পাচ্ছে। কোনো কিছু বলার বা শোনার বাকি থাকছে না। এখানে যা বলেছে, খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবো কিসে, গোটাটা একটা বাক্যর মতো, এখানে আর কিছু বলার বা শোনার মতো বাকি থাকছে না। তো ওপরের বাক্যগুলিতে ব্যবহৃত মানে এক একটা এরকম যদি ছোট ছোট করে বলি, খোকা ঘুমোলো একটা বাক্য হয়ে গেল, পাড়া জুড়ালো আর একটা বাক্য, বর্গি এলো দেশে একটা বাক্য, বুলবুলিতে ধান খেয়েছে, হ্যাঁ ঠিক আছে হয়ে গেছে, আর তো বলার কিছু নেই, খাজনা দেবো কিসে। প্রত্যেকটা যদি আলাদা আলাদা বাক্য হিসেবেও দেখি এরকম, তাহলে দেখো বলছে যে এখানে ক্রিয়াপদগুলিতে সমাপিকা ক্রিয়ার উদাহরণ, এগুলো কি, যেহেতু এক একটা কাজ শেষ হয়ে যাচ্ছে, খোকা ঘুমালো, ঘুমিয়ে পড়লো, পাড়া জুড়ালো, জুড়িয়ে পড়লো, মানে এই প্রত্যেকটা এক একটা সমাপিকা ক্রিয়া, মানে কি এক একটা কাজকে সমাপন করছে। এরপর তোমার আর আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে না। ধরো আমি তোমাকে বললাম যে আমি ক্লাস নিয়ে, ব্যাস এটুকুই, আমি ক্লাস নিয়ে, ম্যাম ক্লাস নিয়ে কি, তারপর কি করবেন, আপনি ক্লাস নিয়ে বাড়ি যাবেন, নাকি এরপর আরেকটা ক্লাস নেবেন, নাকি আপনি স্টুডিওতেই ঘুমিয়ে পড়বেন, করবেনটা কি। ক্লাস নিয়ে বলার পর একটা আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে, ঠিক? তাহলে ক্লাস নিয়ে, এই যে নিয়ে শব্দটা, আমি যদি বলি যে আমি ক্লাস নিলাম, ব্যাস স্টপ, ঠিক আছে, বাচ্চারা বুঝে গেল আপনি ক্লাস নিলেন, ব্যাস হয়ে গেছে, চলে যান। কিন্তু আমি ক্লাস নিয়ে এবার ভাবছি, ঠিক তো, ওটা একটা আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে। সেই রকম এখানে কোনো আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে কি, খোকা ঘুমালো, ঘুমিয়ে পড়েছে, হয়ে গেছে, বর্গি এলো দেশে, বর্গি এসে গেছে। যদি বলি বর্গি দেশে এসে, দিয়ে এবার থেমে গেছি, বর্গি দেশে এসে, তারপর দেশে এসে করলোটা কি, কিন্তু দেশে এলো বললে তাহলে ওখানেই বাক্যটা শেষ হয়ে যাচ্ছে। তো এইরকম যেখানে যেখানে বাক্য আর কোনো কিছু আকাঙ্ক্ষা আমাদের মধ্যে থাকছে না, বাক্যের অর্থ ওখানেই শেষ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। যে ক্রিয়াপদ দ্বারা কোনো বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ পায় তাকে সমাপিকা ক্রিয়া বলা হচ্ছে। করছে, বলছে, ঘুমোচ্ছে, চলি, বলি, আছি, হলাম, জানি, গাইলাম ইত্যাদি হচ্ছে সমাপিকা ক্রিয়ার উদাহরণ। যেমন আমরা যদি কয়েকটা নিজেদের মতো করে উদাহরণের মানে কোনো একটা বাক্যের উদাহরণ দিয়ে থাকি, তাহলে কেমন বলবো, যে বাবা এখন ঘুমাচ্ছে, ঠিক? ধরো আর একটা কি বলবো, গাইলাম, একটা আচ্ছা অনুষ্ঠানে একটা গান
গাইলাম, ঠিক? তাহলে প্রত্যেকটা দেখো অর্থ সম্পূর্ণ হচ্ছে। বাবা এখন ঘুমোচ্ছে, ব্যাস হয়ে গেছে, অনুষ্ঠানে একটা গান গাইলাম, হয়ে গেছে, প্রত্যেকটার অর্থ কিন্তু পূরণ হয়ে যাচ্ছে, ঠিক তো? তাহলে নেক্সট যাই আমরা। তাহলে ওটা তো হয়ে গেল ম্যাম সমাপিকা ক্রিয়া, যে সমস্ত অর্থটাকে সম্পূর্ণ করছে। তাহলে এই যে আপনি বলছিলেন যে ক্লাস নিয়ে তারপর যে থেমে গেলেন, তাহলে তারপর কি হবে? সেই রকমই দেখো, সে বাড়ি এসে হোয়াট, বাড়ি এসে কি করলো? বাড়ি এসে ঘুমিয়ে পড়লো, বাড়ি এসে খাবার খেলো, বাড়ি এসে আবার খেলতে গেল, করলোটা কি? একটা জিজ্ঞাসা থেকে যাচ্ছে। সালাম মাঠে গিয়ে হোয়াট, মাঠে গিয়ে কি? সে মাঠে গিয়ে খেলা দেখতে লাগলো, চিয়ার্স করতে লাগলো, তালি আর তালি আর তালি, খুব ভালো খেলা হচ্ছে, নাকি সে মাঠে গিয়ে কাদায় লুটোপুটি হয়ে খেলতে লাগলো, নাকি সে মাঠে গিয়ে গরু চড়াতে লাগলো? কি করলো সে? ওপরের বাক্যাংশে এসে গিয়ে এই ধরনের ক্রিয়াপদ দ্বারা বাক্যের অর্থ পূর্ণ হচ্ছে না। এইভাবে যে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ অসম্পূর্ণ থেকে যায় তাকে অসমাপিকা ক্রিয়া বলে। খেয়ে যে বলে মেরে থামলে থাকতে প্রভৃতি অসমাপিকা ক্রিয়ার দৃষ্টান্ত। তারপর বলছে এ লে তে প্রভৃতি বিভক্তি যোগে অসমাপিকা ক্রিয়া গঠিত হয়। ওই যে যেমন বলে, মেরে, থামলে বা খেয়ে সব এ যুক্ত হচ্ছে বা লে যুক্ত হচ্ছে, সেই রকম। ওকে, আচ্ছা, এখানে তাহলে আমরা কয়েকটা উদাহরণ দিই, যেহেতু আর উদাহরণ আমাদের নেই বইয়ে, তাহলে চলো আমরা কিছুটা দিয়ে দিই। যেমন কি বলা যেতে পারে, ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা একটা তো দিয়েছি, হ্যাঁ, সাপোজ এখানে দিচ্ছি, আজ বৃষ্টি থামলে মেলায় যাব। আজ বৃষ্টি থামলে মেলায় যাব, বেশ ঠিক আছে ম্যাম, যাব না হয়। এই যে বৃষ্টি থামলে, এ হয়ে গেল অসমাপিকা ক্রিয়া। যেহেতু আমরা যদি বাকি অংশটা না বলি, আজ বৃষ্টি থামলে, এখানেই যদি থেকে যাই, তাহলে আমাদের বাকি বাক্যটার কোনো অর্থ পরিস্ফুট হচ্ছে না, বা ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি না অর্থটা কি, ঠিক? তাহলে এটা হয়ে গেল অসমাপিকা ক্রিয়া। কিন্তু যখনই বলে দিচ্ছি যে আজ বৃষ্টি থামলে মেলায় যাব, আর কি আমার কোনো জিজ্ঞাসা থাকছে? ম্যাম তো বলেই দিল যে বৃষ্টি থামলে মেলায় যাব, তাহলে এখানে আর কোনো জিজ্ঞাসা থাকছে না, এটা হয়ে যাবে সমাপিকা ক্রিয়া। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি চলো আমার সাথে মেলা দেখতে। নেক্সট, অব্যয়। অব্যয়, এটা আমি যখনই পড়িয়ে থাকি আমি বলে থাকি অব্যয় মানে হচ্ছে ব্যয় হিসেবে। ব্যয় করা, বোঝো তো, কোনো কিছু খরচ করে দেওয়া, অব্যয় অর্থাৎ যার কোনো ক্ষয় ব্যয় কিছু নেই, যা আছে তাই থাকবে সমস্ত জায়গাতে। ও যেখানেই যাক, আগে যাক, পিছে যাক, সামনে যাক, পিছনে যাক, উপরে যাক, নিচে যাক, যার সাথে যেখানে যাক, সেটা বিশেষ পদের সাথে যাক, বিশেষণ পদের সাথে যাক, যে কোনো পদের সাথে যে কোনো বাক্যে যেভাবেই ব্যবহার হোক না কেন, অব্যয় পদের কোনো পরিবর্তন হয় না। যেমন থামা একটা ক্রিয়া, কিন্তু আমি বলতে পারি, এই তুমি লিখতে লিখতে থামলে কেন? থামা, তার সাথে লে যোগ করলাম, তুমি লিখতে লিখতে থামলে কেন, যুক্ত হচ্ছে, তার রূপটার পরিবর্তন হচ্ছে। ধরো বললাম তোমার নাম সাপোজ সৌভিক, আমি কি বললাম, সৌভিকের বাড়িতে আজকে ইলিশ মাছ হয়েছে। তাহলে সৌভিক নামটা কিন্তু সব জায়গায় সেম থাকছে না, সৌভিক কের হয়ে যাচ্ছে, এর বিভক্তি যুক্ত হচ্ছে, ঠিক? তাহলে নাম পদের সাথেও গোলমাল হয়ে যাচ্ছে, ক্রিয়াপদের সাথেও গোলমাল হয়ে যাচ্ছে। আচ্ছা ম্যাম, আমি 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 যখন অন্য কারোর সাথে যুক্ত হব কি হয়ে যাবে? আমাদের হয়ে যাবে। আমাদের ছুটি ছুটি চল নেব লুটি,
থাক ম্যাম, গান গাইতে হবে না, যেটা বোঝাচ্ছেন সেটা বোঝান। আচ্ছা ঠিক আছে, সেটা হচ্ছে যে তার মানে বলতে চাইছি কি, যে সমস্ত ক্ষেত্রে কিছু কিছু জিনিসের আমরা পরিবর্তন দেখে থাকি, কিন্তু অব্যয় পদ এমন একটা পদ যে পদের কোনো রকম পরিবর্তন হয় না। যেমন সুতপা মেধাবী মেয়ে কিন্তু ভীষণ অহংকারী। হ্যাঁ তাই নাকি সুতপা? তুমি পড়াশোনা ভালোই করো কিন্তু বেশ অহংকারী, এটা তো ঠিক নয়, অহংকার খুব বাজে বস্তু। যাই, তো সুতপা মেধাবী মেয়ে কিন্তু ভীষণ অহংকারী, এই যে কিন্তুটা বলে দিল। কিন্তু ধরো আমি বললাম সুতপা মেধাবী মেয়ে কিন্তু সে দয়াপরায়ণ, কিংবা বললাম রাহুল খুব বড়লোকের ছেলে কিন্তু সে সবার বন্ধু হয়ে যায়, বা সকলকে বন্ধু করে নিতে পারে। মানে কিন্তুটা আমি যেখানেই বসাই সেখানে কিন্তুই থাকবে, কিন্তুম হবে না, কিন্তু রে হবে না, কিন্তু সে হবে না, কিন্তু রে হবে না, কোনো কিছুতেই তার পরিবর্তন হবে না। এবার বলছে কামাল পড়তে বসলো এবং তপন খেলতে গেল। এবংটা যদি বলি যে হ্যাঁ ম্যাম পড়াতে লাগলো এবং আমরা রিলস দেখতে লাগলাম, এবংটার কি কোনো রূপ পরিবর্তন হবে? হবে না। তাহলে কিন্তু এবং এই ধরনের পদগুলোর কোনো রকম রূপ পরিবর্তন হয় না। এবার দেখো তোমাদের বইয়ে কি বলেছে। উপরের বাক্য দুটি লক্ষ্য করলে দেখবো মোটা শব্দগুলি, মানে হচ্ছে এই যে কিন্তু এবং এটা শব্দগুলি নতুন ধরনের দুটি বাক্যের মধ্যে কিন্তু এবং এই শ্রেণীর পদগুলির কোনো অবস্থাতেই রূপের পরিবর্তন হয় না। অর্থাৎ বাক্যের মধ্যে এই পদগুলির ব্যবহার সবসময় একই রকম থাকে, যাই বাক্য বলো না কেন। এই যে এদের কোনো ক্ষয় বা ব্যয় নেই বলে এরা অব্যয় নামে পরিচিত বা অব্যয় নামে পরিচিত। তাই বলা যায় লিঙ্গ, বচন, পুরুষ, বিভক্তি ভেদে যে পদের কোনো রকম পরিবর্তন হয় না তাকে বলা হয় অব্যয় পদ। এটা হয়ে গেল আমাদের সংজ্ঞা। যেমন কিংবা, এবং, কেননা, আহা, মতো, তো, নচেত, কিন্তু, বরং, সুতরাং ইত্যাদি। এতগুলো উদাহরণ দেওয়া আছে, তো যে কোনো ক্ষেত্রে তোমরা উদাহরণগুলোকে কাজে লাগিয়ে বলতে পারো। অব্যয়কে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়, যেমন সংযোজক অব্যয়, আবেগসূচক অব্যয় আর আলংকারিক অব্যয়। সংযোজক যেগুলো সংযুক্ত করে, যেমন বলেই দেওয়া হয়েছে আমি ভুটান যাব এবং 3 দিন থাকবো, তাহলে দুটো বাক্যকে দেখো সংযুক্ত করছে। আমি ভুটান যাব দাঁড়িয়ে দিয়ে দিতে পারতাম 3 দিন থাকবো, বা সেখানে 3 দিন থাকবো দাঁড়িয়ে দিয়ে দিতে পারতাম, কিন্তু দুটোকে মিক্সড করে দিচ্ছি একটা বাক্যের মধ্যে, মানে এই এবং সংযোজকের দ্বারা। মেঘলা ও তুমি আমার প্রিয় বন্ধু, তাহলে মেঘলা এবং আকাশ, সাপোজ মেঘলাকে বলছে মেঘলা তুই আমার প্রিয় বন্ধু, আকাশকে বলছে তুই আমার প্রিয় বন্ধু। এবার বলা হচ্ছে যে দুজনের মধ্যে কে প্রিয়, তখন বলেছে যে মেঘলা এবং তুই দুজনেই আমার প্রিয় বন্ধু। ঠিক, তাহলে এই যে এবং বা ও এগুলো আমাদের এরকম সংযোজক হিসেবে কাজ করে। ওপরে আমরা দেখতে পাচ্ছি প্রথম বাক্যের মধ্যে সংযোজন ঘটিয়েছে এবং দ্বিতীয়তে ও। এইভাবে এবং ও পদ দুটি বাক্যের বিভিন্ন অংশের মধ্যে সংযোজক ঘটায়, তাই এটি সংযোজক। যে পদ একাধিক বাক্য বা পদের মধ্যে সংযোগ ঘটায় তাদেরকে সংযোজক অব্যয় বলে, যেমন ও, এবং, আর, বা, যদি। নেক্সট আবেগ সূচক, কোনো কিছুর আবেগ প্রকাশ পাবে, যেমন বাহ কি চমৎকার তোমার গানের গলা, অসম্ভব সুন্দর। এই যে বাহ, বাহটা তো আমি যেখানে বসাবো সেখানে একই থাকবে। সাপোজ জঘন্য পরীক্ষা দিয়ে আমার কাছে এসেছো, ম্যাম একটাও কমন পাইনি, ম্যাম কিছুই লিখে আসতে পারিনি, আমি কি বলবো? বাহ আমাকে তো উদ্ধার করে দিয়েছো। এই যে বাহ এটা আমরা হেয় অর্থে বলছি, ঠিক তো? কিন্তু দেখো বাহটার কোনো পরিবর্তন হচ্ছে কি? ওটা যেমন চমৎকার কিছু একটা আবেগ প্রকাশ করছে, তেমন আমার এই যে বিরক্তির প্রকাশ করছে তাতেও কিন্তু আমি বাহ ব্যবহার করতেই পারি। বাহ আমাকে তো উদ্ধার করে দিয়েছো তুমি, এসো তোমাকে আমি মালা পরাচ্ছি, বিজয় মালা। তো এই মেন হচ্ছে
যে এই ধরনের এক একটা অক্ষর বা এক একটা অব্যয় সব জায়গাতে বিভিন্ন রকমের আবেগ প্রকাশ করতে পারে। ইস, একটুর জন্য ট্রেনটা ধরতে পারলাম না, এটা কি হচ্ছে? এটা একটা দুঃখ প্রকাশ করছে যে ইস, একটুর জন্য এটা একটা দুঃখ প্রকাশ, খেদ, এরকম টাইপের বোঝাচ্ছে, তাই তো? যে ইস, একটুর জন্য ট্রেনটা ধরতে পারলাম না। এছাড়া ইসটাকে আবার ভালো হিসেবে বলা হয়, ইস কি সুন্দর রে তোর গয়নাগুলো, কোথা থেকে কিনেছিস রে, একটু বলবি আমাকে, আমরা বলে থাকি। তো তাহলে ওই যে যে কোনো রকম একটা আবেগ প্রকাশ পাচ্ছে, বাহ ইস, এগুলো দিয়ে আবেগ প্রকাশ পায়, তাই আবেগ সূচক পদ। অব্যয়ের আরো কিছু উদাহরণ আছে, উফ কি ঠান্ডা, ধ্যাত লোডশেডিং হয়ে গেল, সাবাস দারুণ খেলেছে, ইত্যাদি, এগুলো উদাহরণ দেওয়া আছে। আর এবার হচ্ছে আলংকারিক অব্যয়। যাও না, কোনো অসুবিধা নেই, আগে তো এসো তারপর মেলায় যাবার কথা ভাববো। এই যে যাও না, নাটা আগে তো, যে আগে তো পড়ো তারপর ভাববে যে কমন এসেছে কি আসেনি, পড়াশোনাটা তো আগে করতে হবে তাই না, তারপর ভাববে যে হ্যাঁ পরীক্ষায় কি জানি কমন পাবো কি পাবো না। আমি যদি হোল সিলেবাস পড়ে যাই তাহলে কি অসুবিধা হবে কিছু? তো এই যে আগে তো পড়ো, আগে তো এসো, তো কিংবা না, এই যে যাও না তারপর বুঝবে ঠেলা এই যে না বা তো, এগুলো বাক্যের মধ্যে সৌন্দর্য সৃষ্টি করছে, যে এটা যেন একটা বাড়তি অলংকার। অলংকার কি করে? অলংকার আমাদের সৌন্দর্য বৃদ্ধি করে। মেয়েদের যেমন অলংকার, এখানে বলছি গয়না বা অলংকার, যেমন মেয়েদের সৌন্দর্য বৃদ্ধি করে, তেমনি ব্যাকরণের অলংকার বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করে। ঠিক তো? মেয়েদের অলংকার যেমন ধরো কি কি হতে পারে, ধরো আমরা কানের দুল পরি বা হাতের যে চুড়ি টুড়ি পরি, এই ধরনের জিনিসগুলো আমরা যদি একেবারে না পরি, কানের দুল সব ফাঁকা, নাকে কিছু নেই, হাতে কিছু নেই, দেখে কি মনে হবে, বাবা তোর কেন এরকম অবস্থা রে, কেমন একটা রুগ্ন রুগ্ন শুকনো শুকনো লাগছে, অথচ কিছুই রুগ্ন শুকনো নয়। কিন্তু যাকে আমাদেরকে ধরো এই টুকিটাকি অলংকারে যারা দেখতে অভ্যস্ত, তারা হয়তো ভাববে যে এগুলোকে বাদ দিলে কেমন যেন একটা দেখতে লাগছে উগ্র উগ্র। কিংবা আবার ধরো যখন আমরা বিয়ে বাড়ি যাই, কোনো নিমন্ত্রণ বাড়ি যাই, সুন্দর একটা শাড়ি পরলাম কিংবা একটা ড্রেস পরলাম, দিয়ে সেই ড্রেসের সাথে ম্যাচিং করে কোনো একটা ইয়াররিংস, হেয়ার ক্লিপ, কিছু না কিছু সুন্দর সুন্দর জিনিস আমরা পরেই থাকি। তো সেই সমস্ত জিনিসগুলো যখন পরলাম, বাহ তোকে খুব সুন্দর দেখতে লাগছে তো আজকে, এই ড্রেসটা কোথা থেকে কিনলি, এই হাতের চুড়িটা কোথা থেকে কিনলি, ব্রেসলেটটা কোথা থেকে পরলি, এইসব জিনিসপত্র আমরা বলে থাকি। সেই রকমই ওটা যেমন মেয়েদের সৌন্দর্যটাকে বৃদ্ধি করে, শুধু মেয়েদের বলবো না, যদিও ছেলেদেরও অনেক ক্ষেত্রে, ছেলেদের কোনো একটা রিস্ট ওয়াচ কিংবা ধরো একটা আংটি কিংবা কোনো চেন সৌন্দর্য বৃদ্ধি করে, ঠিক সেই রকমই এই ধরনের অব্যয়গুলো যেন বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করছে। এটা আমরা বলতেই পারতাম যে আগে এসো তারপর মেলায় যাবার কথা ভাববো। ধরো মামা বলেছে যে আমি আজকে তোদের বাড়ি যাব, গিয়ে তোকে মেলায় নিয়ে যাব, আগে এসো তারপর দেখা যাবে মেলায় যাওয়ার কথা, বলতেই পারতাম। কিন্তু কি বললাম, আগে তো এসো, মানে একটা জোর দিয়ে সুন্দর একটা ভালোবেসে বলা, সেই রকম। তো যাও কোনো অসুবিধা নেই, সেটাও বলা যেতে পারে, যাও না কোনো অসুবিধা নেই। নাটা আমরা কি এক্সট্রা বলছি, যেন একটা বাড়তি অলংকার, সেই জন্য বলা হচ্ছে যেন এক্সট্রা করে বলছি সৌন্দর্য বৃদ্ধির জন্য। অলংকার যেমন দেহের সৌন্দর্য বাড়ায়, তেমনি অলংকার বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করে এবং বাক্যটিকে শ্রুতিমধুর করে তোলে। বলা যায় যে সমস্ত অব্যয় বাক্যের মধ্যে ব্যবহৃত হয়, বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করে, তাকে আলংকারিক অব্যয়পদ বলে। কাকে বলে এখান থেকে পেয়ে যাবে। প্রশ্নবোধক অব্যয়,
অব্যয়টি দিয়ে ক্রিয়াকে প্রশ্ন করলে যে উত্তরে হ্যাঁ বা না আসে, উত্তরে হ্যাঁ বা না আসবে। কেমন বলছে, তোমরা যাচ্ছ কি? সূর্য দেখা যাচ্ছে তো, ওরা আজ আসছে না। তোমরা যাচ্ছ কি? তোমাকে হয়তো জিজ্ঞেস করলাম যে তোমরা কি আজকে স্কুল যাচ্ছ, তোমরা কি বলবে? হ্যাঁ ম্যাম যাচ্ছি। কিংবা হয়তো না ম্যাম আজকে খুব বৃষ্টি পড়ছে, যাব না। তাহলে কেউ কেউ বলবে হ্যাঁ, কেউ কেউ বলবে না। আবার ধরো সূর্য দেখা যাচ্ছে তো, আজকে ধরো বৃষ্টির বর্ষার দিনেতে সূর্য অনেক সময় দেখা যায়, অনেক সময় দেখা যায় না। তুমি তো বললে যে না 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 দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, না বাচক কিছু একটা শুধুমাত্র রাখলাম। অথবা হ্যাঁও হতে পারে, হ্যাঁ দেখা যাচ্ছে ম্যাম। যে যেখানে আছো সেখান থেকে সেরকম উত্তর হয়তো পাবো। ওরা আজ আসছে না, কাউকে না কাউকে হয়তো জিজ্ঞেস করছি যে ওরা আজকে আসবে না, হ্যাঁ ওরা আসবে। তারপর কেউ কেউ হয়তো বলতে পারে, বা মা হয়তো বললো না রে ওরা ফোন করেছিল, ওরা আজকে আর আসবে না। প্রত্যেকটাতেই হ্যাঁ অথবা না, হ্যাঁ অথবা না এরকম টাইপের উত্তর আমরা পাচ্ছি। সেই জন্য এদেরকে বলা হয় প্রশ্নবোধক অব্যয়। ওকে, এবার আমরা চলে এলাম এক্সারসাইজে। ফার্স্ট অফ অল সমস্তটা আমরা কভার করে নিয়েছি আমাদের চ্যাপ্টার। এবার আমরা একটু প্রশ্ন দেখব। তোকে নিয়ে আর পারি না, নিম্নরেখ অংশটি কি? এই যে তোকে নিয়ে আর পারি না, পারি না আর পারি না, এই আর পারি নাটা কি তাহলে? আর হচ্ছে বিশেষ্য, বিশেষণ, অব্যয় নাকি ক্রিয়া? অবশ্যই অব্যয়, কারণ আরটা আমি যেখানেই বসাই সেখানে আরই থাকবে, ঠিক? এই হিসেবে অব্যয় হবে। তোমার কথা বলতে বলতেই তুমি চলে এলে, এই বাক্যে অসমাপিকা ক্রিয়া কোনটি? কি বলেছিলাম, মাঝখানে যেটা ক্রিয়া থাকবে যেটা অর্থ সমাপন করবে না, তার পরবর্তীকাল মানে অংশে কিছুটা পোর্শন থাকবে এবং আর একটা ক্রিয়া থাকবে যে অর্থটাকে সমাপন করবে। তাহলে মিডিলে বসা যে ক্রিয়াটা সেটা হয়ে যাবে অসমাপিকা ক্রিয়া। যেমন তোমার কথা বলতে বলতেই তুমি চলে এলে, তাহলে বলতে বলতেই তুমি চলে এলে, তাহলে এলেটা আগে বলে দিয়েছে শেষে চলে এলে, তাহলে চলে এলেটা তো সমাপিকা হয়ে যাবে। তাহলে মাঝখানে কি থাকছে? মাঝখানে থাকছে বলতে বলতে। বেশ, তাহলে বি হয়ে যাবে রাইট অ্যান্সার। বলতে বলতে, না না চলতে চলতে, বলতে বলতে। হ্যাঁ কথাটা কিন্তু হবে না, শুধুমাত্র বলতে বলতেটাই হবে। কথা বলতে বলতে নাকি বলতে বলতে এরকম আছে অপশন, তো বি হয়ে যাবে সঠিক উত্তর। ক্রিয়ার মূলকে কি বলে? बताओ बताओ, हम तो नहीं बताएंगे। ক্রিয়ার মূলকে কি বলে? ক্রিয়ার মূলকে ধাতু বলে, আমরা আগে পড়ে নিয়েছি প্রথমে যখন ধাতু পড়লাম তখনই। ক্রিয়ার যে মূল অংশ সেটাকে বলা হচ্ছে ধাতু। এখানে একটা ছাড় পোকা আছে যে গান করছে, দারু টেরিনাডার খুশবু টেরাবাডান। ওকে, ও ধাতুই বলতে চাইছিল, মানে জাদুটাকে ঠিকঠাক বলতে পারছে না। ও ও ওর মতো করে উচ্চারণ করে, ঠিক আছে? গোবর পোকা তো ঠিকঠাক উচ্চারণ করতে পারে না। গান একরকম শুনেছে, পড়া একরকম শুনছে, দুটোকে মিক্সড করে দিয়েছে ও। পরেরটায় যাই, বিশেষ্য পদকে কিভাবে চেনা যায়? कैसे, ऐसे कैसे? বিশেষ্য পদ মানেই কোনো কিছুর নাম বোঝাবে। কোনো কিছুর নাম বোঝালে তা বিশেষ্য পদ হবে। যেমন গরু, যেমন দামোদর, যেগুলো আমরা পেলাম ওখানে সেরকম কিন্তু একটা উদাহরণ দিয়ে দিতে পারি। নেক্সট, একই নামকে বারবার ব্যবহার না করে বাক্যে কোন পদ ব্যবহার করা হয়? যেটা আমরা দেখলাম যে বারবার রবীন্দ্রনাথ 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 রবীন্দ্রনাথ, না তিনি, তার, রবীন্দ্রনাথের ইত্যাদি, তাহলে সেগুলো কি? সেগুলো হয়ে যায় সর্বনাম। সর্বনাম পদ।
কোন পদের দ্বারা বিশেষ্য বা সর্বনাম পদের গুণ, দোষ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝানো হয়? কোনো কিছু দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা মানেই বিশেষণ। বিশেষণ। ওকে, বিশেষণ কোন পদের দ্বারা ছিল? বিশেষণ পদের দ্বারা লিখে দিই, বিশেষণ পদের দ্বারা। ওকে ওকে, তাহলে এই হয়ে গেল আজকের আমাদের সমস্ত টপিক। তাহলে আজকে আমরা কি পড়েছি? 5টি পদ সম্পর্কে জেনেছি। 5টি পদ সম্পর্কে জেনেছি। সেগুলো কি কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় আর ক্রিয়া। এছাড়াও আমরা কি কিছু জানিনি ম্যাম? শুধুমাত্র কি ওগুলোই পড়েছি? না, তার মাঝখানেও আমরা পড়েছি ধাতু সম্পর্কে। ধাতু সম্বন্ধে জেনেছি, আর সমস্ত কিছুর উদাহরণ পেয়েছি। ব্যাস, ওটা আর না লিখলেও চলে, তাই না? তো আজকে আমরা মোটামুটি 5 রকম পদ এবং ধাতু সম্বন্ধে জেনেছি, আর বিভক্তি সম্বন্ধেও জেনেছি। আর পড়েছি কি? উদ্দেশ্য ও বিধেয়। উদ্দেশ্য বিধেয় কোনটি তা জেনেছি। ওকে, তো এই হয়ে গেল আমাদের আজকের সামারি। তাহলে তোমাদের হোমওয়ার্ক কি থাকবে? তোমরা সমস্ত চ্যাপ্টার পড়বে, সমস্ত চ্যাপ্টার পড়বে, অনুশীলনী প্র্যাকটিস করবে। কয়েকটা তো আমি করিয়েই দিলাম, বাকিগুলো প্র্যাকটিস করবে। ব্যাস, আর কি? এই হয়ে গেল আজকের আমাদের সমস্ত ক্লাস। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, যে তোমরা আমার ক্লাসটা এতক্ষণ ধরে দেখলে, ভালো করে মন দিয়ে শুনলে, এবং আশা করছি তোমাদের যেগুলো অংশে তোমাদের নোট নেওয়ার দরকার আছে তোমরা খাতা পেন খুলেই বসেছিলে এবং সেই অংশগুলোর নোটগুলো নিজেরা লিখে নিয়েছো যেখানে বোঝার অসুবিধা আছে, অথবা বই নিয়ে বসেছো এবং পেন্সিল দিয়ে সাইডে মার্ক করে লিখে নিয়েছো যে এটার মানে কি বা ম্যাম এখানে কি বলতে চাইলেন। রাইট? আমরা তো সমস্ত পিপিটিটা শুধুমাত্র রিডিং পড়ে যাইনি, তাই না? মাঝখানে মাঝখানে অনেক জায়গায় লিখেছি, অনেক জায়গায় মেন অংশ দাগ দিয়েছি, এক্সট্রা উদাহরণ লিখেছি, তো সেইগুলো নোট করার দায়িত্ব কিন্তু তোমাদের। তো যাই হোক, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যে এতক্ষণ ধরে শুনলে আমার বকবকানি। তো টাটা, বাই বাই, দেখা হবে আবারও কোনো নতুন অধ্যায়ে, কিংবা নতুন, হ্যাঁ, ইতিহাসের ক্লাসেতেও দেখা হতে পারে। তো টাটা, বাই বাই, বাংলা এবং ইতিহাস সব ক্লাসেতেই দেখা হবে। বাই এভরিওয়ান।